ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু দিস চ্যানেল ইংলিশ ফর অল। দ্য বেঙ্গল সেলার, যেমনকি দেখতে পাচ্ছ তোমরা, খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা এবং তোমাদের প্রথম সেমিস্টার এটা রয়েছে। তবে এই ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রত্যেকের কাছে, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং পূর্ণাঙ্গ ভিডিওটি দেখো, কোথাও স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো এমন কোনো গুরুত্বপূর্ণ লাইন যেটা তোমরা মিস করতে পারো। তাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টিপে অল সাবস্ক্রাইব করে নাও। এবার দেখে নেওয়া যাক আজকের এই কবিতাটা, বেঙ্গল সেলার। নামটা থেকে বুঝতেই পারছো তোমরা যে বেঙ্গল সেলার, অর্থাৎ কিছু সেলার বিক্রেতা, এরা বেঙ্গল বিক্রি করে। এবং এই কবিতাটির মূল ইন্সপিরেশন হচ্ছে আমাদের যে ফ্রিকলনেস, আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের চেঞ্জেবিলিটি। প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবর্তন দেখা যায় এবং সরোজিনী নাইডু তার বাস্তব জীবন থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছিল সেটাই তার বাস্তব রূপায়ণ এই কবিতার মাধ্যমে। একটা মেয়ের রোল বিভিন্নভাবে থাকে সমাজের মধ্যে। সে প্রথমে একটা কন্যা থাকে, তারপরে বউ বা বধূ হয় এবং তারপরে আবার বয়স্ক মহিলা হয়। তো এই যে পরিবর্তনশীলতা, এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। এবং এই পরিবর্তন যখন হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অনুভূতি, ইমোশন, তারও পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনটাকে দেখানো হয়েছে বেঙ্গলের মাধ্যমে। এবং বেঙ্গল হচ্ছে চুড়ি, যেগুলো মহিলারা হাতের মধ্যে পরে, মেয়েরা হাতের মধ্যে পরে। এবং এই প্রত্যেকটা বেঙ্গলের রং বিভিন্ন রকমের হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই দেখবে, যেমন আমাদের সমাজের মধ্যে একটা শাড়ি পরবার যে ধরন আমরা দেখি, যে বয়স্ক মহিলারা ইউজুয়ালি সাদা পাড় বা সাদা যে শাড়িগুলো হয়, কম রংচঙে এই শাড়িগুলো পরে থাকে। আর কম বয়সী মহিলারা বা মেয়েরা তারা কী করে, একটু রং বেরঙের পোশাক পরতে ভালোবাসে। অতএব যখন বয়সের পরিবর্তন হয় তখন কিন্তু একাধিক ইমোশন আস্তে আস্তে করে আমরা ত্যাগ করে অন্য একটা ইমোশন গ্রহণ করি। এই কবিতাটা সেই ইমোশনগুলোর যেন বাস্তব রূপায়ণ। এবং যদি এই কবিতার পূর্ণাঙ্গ একটা ধারণা তোমরা বুঝতে পারো, তবে নিশ্চয়ই তোমাদের এই কবিতার যে প্রত্যেকটা লাইন, সেই লাইনটা বুঝতেও সুবিধা হবে। এই কবিতার মাধ্যমে দেখানো হচ্ছে কিছু বেঙ্গল সেলার, তারা বিভিন্ন মেলার মধ্যে বেঙ্গল বিক্রি করছিল, অর্থাৎ তারা এই চুড়ি বিক্রি করছিল। এবং এই চুড়িগুলো কাদের জন্য না, মেইডেন, যাদের বিয়ে হয়নি, কম বয়স্ক, এইরকম মহিলাদের জন্য। আবার কিছু চুড়ি আছে যেগুলো হচ্ছে বধূ বা ওয়াইফদের জন্য, তো প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য। আবার কিছু চুড়ি রয়েছে যেগুলো একেবারে বার্ধক্যে উপনীত মহিলাদের জন্য। অর্থাৎ এই যে চুড়ির যে ধরনগুলো, এইগুলো প্রত্যেকটা রং ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটা রঙের মাধ্যমে প্রত্যেকটা মহিলাদের যে চিন্তা ভাবনা বা ওদের যে মনের যে বহিঃপ্রকাশ, ওদের যে মনের যে ইনার ওয়ার্কিংস, এই সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে পরিস্ফুটন করা হয়েছে এই প্রত্যেকটা বেঙ্গল সিল্ক কালারের মাধ্যমে। তবে চলো এবার আমরা লাইন বাই লাইন একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লুকস টু দ্য টেম্পল ফেয়ার। ইন্টারেস্টিংলি এই কবিতার যে দ্বিতীয় লাইনটা কিন্তু ফুল স্টপের মধ্যে শেষ হয়নি। দেখো, 3টে ডট রয়েছে। এবং এখানে যেন কবি হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, যে জিনিসটা হয়তো সে বলতে পারেনি বা এই সংক্ষিপ্ত পরিসরে প্রকাশ করতে পারেনি। বেঙ্গল সেলার্স আর ওই, তার মানে কবি সে নিজেকেও কল্পনা করছেন কি, যে আমরা হলাম একদল বেঙ্গল সেলার, আমরা বেঙ্গল বিক্রি করি, আমরা চুড়ি বিক্রি করি বিভিন্ন জায়গাতে। হু বেয়ার আওয়ার শাইনিং লোড। শাইনিং লোড বলতে চকচকে। তোমরা নিশ্চয়ই দেখবে যখন বিভিন্ন সিনেমাতে চুড়ির যখন গান হয়, চুড়িকে নিয়ে যে গানগুলো দেখানো হয়, সেই চুড়ির যে ঝলক বা ঝলকানি বা শাইনিং যে মেটেরিয়াল কোয়ালিটি থাকে, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। অর্থাৎ চুড়িগুলোর নিশ্চয়ই একটা চমক থাকে, প্রত্যেকটা চুড়ির তার নিজস্ব একটা চমক থাকে। হু বেয়ার আওয়ার শাইনিং লুকস, যে লোকগুলো, অতএব যে মহিলারা কী করছে, বহন করে নিয়ে যায়। বিয়ার মানে বহন করে নিয়ে যাওয়া। আর শাইনিং লুকস মানে এমন নয় যে খুব ভারী একটা বস্তু যাকে বহন করতে খুব কষ্ট হয়। শাইনিং লোড বলতে ওদের মাথার ওপরে যে ঝুড়ি ছিল, তার মধ্যে যে চুড়িগুলো ছিল সেগুলোকে বোঝানো হচ্ছে। এবং ওই সমস্ত মহিলারা বহন করছে কি না, শাইনিং লুকস, ওদের মাথার ওপর থাকা ওই চকমকি
ওই ঝলঝল করা ওই রং বেরঙের চুড়িগুলো টু টেম্পল ফেয়ার, এবং তারা নিয়ে যাচ্ছে টেম্পলের যে ফেয়ার হয় অর্থাৎ মন্দির প্রাঙ্গণে যে মেলা হয় সেই মেলায় বিক্রির জন্য। এবার একটু আগেই বলেছিলাম যে যে 3টে ডট, অ্যাকচুয়ালি এখানে হয়তো আমাদেরকে ওই বলতে চেয়েছিলেন যে ওই সমস্ত বেঙ্গল সেলাররা শুধুমাত্র যে চুড়ি বিক্রি করে মেলার মধ্যে তা কিন্তু নয়, বিভিন্ন জায়গাতে তারা নিয়ে যায় এগুলো বিক্রির জন্য। অতএব হতে পারে তারা গ্রামের কোনো একটা বাজারে নিয়ে যায় বা আদার্স কোনো একটা জায়গায় ধর্মীয় স্থানে বা আদার্স কোনো মেলাতে নিয়ে যায়, এবং কোনো একটা হয়তো উৎসব হচ্ছে সেখানে নিয়ে যায়। অতএব প্রত্যেকটা জিনিস যেখানে এগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে সেই রকম কিছু একটা আমাদের কবি বলতে চেয়েছিলেন, কিন্তু সেই অর্থটাকে প্রকাশ না করে সিম্পল বলছেন যে টেম্পল ফেয়ার। তারা নিয়ে যাচ্ছে কোথায় না টেম্পল ফেয়ারে, অতএব টেম্পল প্রাঙ্গণে যে মেলা হচ্ছিল সেই জায়গায় বিক্রি করার জন্য। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট। আমরা ট্রেড ক্রাই বলি, ব্যবসার জন্য চিৎকার করা। অতএব দেখবে তোমরা অনেক সময়ে অনেক ফেরিওয়ালা থাকে, তারা বিক্রি করার জন্য চিৎকার করে যে কে এই মালটা নেবে বা কে এই পোশাকটা নেবে। তো এই যে চিৎকার করবার ধরনটা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এই বেঙ্গল সেলাররা বলছেন কি, যখন যাচ্ছে তারা চিৎকার করে বলছে কে নেবে আমাদের চুড়ি রয়েছে, কে নেবে তোমরা বেরিয়ে এসো। অতএব এই যে টোন, অতএব তারা চেষ্টা করছে যে জিজ্ঞাসা করতে যে তোমরা কেউ কি রয়েছো যারা আমাদের এই চুড়িগুলো কিনবে, এবং হয়তো এই চুড়িগুলো খুব সুন্দর হবে তোমাদের হাতে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। অনেকগুলো মানে বলতে হবে। ডেলিকেট, ডেলিকেট মানে হচ্ছে ভঙ্গুর, নরম। ব্রাইট রেনবো টিন্টেড অর্থাৎ উজ্জ্বল বর্ণের। রেনবো টিন্টেড, রেনবো মানে আমরা জানি যে রেনবো কালার, এবং সে টিন্ট করা আছে, অতএব রেনবো কালারগুলো যেন পেন্ট করা আছে। অতএব এমন কিছু সার্কেলস অফ লাইট, সার্কেলস অফ লাইট বলতে আমরা এই যে ব্যাঙ্গল বা চুড়ি তার কথাই বলছি। এই ব্যাঙ্গলের মধ্যে রেনবো কালারকে খুব সুন্দর পেন্ট করা আছে, খুব সুন্দর চিত্রায়ন করা আছে, এবং সেই রেনবো কালারটা খুব উজ্জ্বল, এবং যার উপর এই রেনবো কালারগুলো অঙ্কন করা আছে সেটা হচ্ছে খুব ডেলিকেট। অর্থাৎ এই চুড়িগুলো খুব ডেলিকেট, তাই তারা চিৎকার করে বলছে তোমরা কেউ কি নেবে এইরকম উজ্জ্বল রেনবো রং চিত্রায়িত করা খুব সুন্দর চুড়িগুলোকে। লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। খুব ইন্টারেস্টিংলি দেখে নাও লাস্টের লাইনটি, যখন মানে বলবো বুঝতে পারবে যে লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস। লাস্টারাস মানে হচ্ছে খুব মোহমুগ্ধকারী, অতএব আকর্ষণীয়। টোকেন্স মানে সিম্বল, অতএব সংকেত বা সাংকেতিক বা সংকেত বহনকারী কিছু। রেডিয়েন্ট লাইভস প্রাণবন্ত জীবন। অতএব এই যে চুড়িগুলো, যে চুড়িগুলো খুব আকর্ষণীয় ছিল, এগুলো হচ্ছে কি সিম্বল। কিসের সিম্বল না রেডিয়েন্ট লাইভস, অতএব ওই সমস্ত প্রাণবন্ত চঞ্চল জীবনের সিম্বল। অতএব যে মানুষগুলো আজও অবধি চঞ্চল, যে মহিলাগুলো আজও অবধি চঞ্চল, ওদের হাতে এই রকমের চুড়িগুলো খুব উপযুক্ত মনে হবে। আর যারা নিশ্চয়ই চঞ্চল নয়, তোমরা নিশ্চয়ই জানো, যারা হয়তো বিধবা হয়ে যায়, তারা ইউজুয়ালি খুব সাদা রকমের জিনিসগুলো পরতে ভালোবাসে, সাদা মাটা পোশাক পরতে ভালোবাসে। তো এই যে জায়গাটা বলছে লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, এগুলো হচ্ছে খুব আকর্ষণীয় সিম্বল বা সংকেত অফ রেডিয়েন্ট লাইভস, প্রাণবন্ত জীবনের জন্য। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। আমাদের কবি ইচ্ছা করে বলতে পারতেন যে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফস, বাট সেটা না বলে কবি বলছেন ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। অতএব ওই সমস্ত আনন্দ মুখরিত কন্যাদের জন্য এবং ওই সমস্ত আনন্দ মুখরিত গৃহবধূদের জন্য। আসলে এখানে যে টোনটা ইউজ করা হয়েছে কি না ট্রানজিশন। আমরা নিশ্চয়ই জানি যে যে মহিলারা আজকে বা যে মেয়েরা আজকে হচ্ছে শুধুমাত্র মেইডেন বা শুধুমাত্র কন্যা, তারা একটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওদের বিয়ে হয় এবং তারা ওয়াইফ বা গৃহবধূতে রূপান্তরিত হয়। অতএব এই যে মেয়েদের ট্রানজিশন হচ্ছে, অতএব একটা শুধুমাত্র কন্যা থেকে বিয়ের পরে বধূতে রূপান্তরিত হলো।
কিন্তু ওদের মনের মধ্যে যে অদম্য আনন্দ থাকে তখনও পর্যন্ত, কারণ তারা ভাবে যে নতুন সংসার নতুনভাবে গুছিয়ে নিতে হবে, তার যে আদর্শ বা সেই সংসারটাকে ভালো করে গুছিয়ে সকলের সঙ্গে মানিয়ে চলা, হাজব্যান্ডের সঙ্গে হানিমুনে যাওয়া, ঘুরতে যাওয়া, এই যে আনন্দগুলো, সেই জিনিসটার যেন বহিঃপ্রকাশ হচ্ছে এই চুড়িগুলোর মাধ্যমে। অতএব তারা মেইডেনে যখন ওদের সতীত্ব ছিল, বিয়ে ছিল না, বিয়ে হচ্ছিল না, ওরা যেমন আনন্দ করতো চুড়ির পরার মাধ্যমে, আর বিয়ের সময় বা বিয়ের পরেও ওরা সেই রকমের আনন্দ মুখরিত চুড়ি পরে, কারণ ওদের জীবনটা তখনও পর্যন্ত প্রাণবন্ত, ওরা তখনও পর্যন্ত ওদের জীবনটাকে এনজয় করতে চায়, কারণ এটাই হচ্ছে ওদের জীবনের একটা পরিস্ফুটনের টাইম। এবং এই যে পরিস্ফুটন বা বাডিং বলি আমরা, যেটা আস্তে আস্তে করে বিকশিত হওয়া, এই কনসেপ্টটা আমরা পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারবো। অতএব আস্তে আস্তে করে একটা ছোট্ট কুড়ি বা ছোট্ট ফুল ও কী করছে, যখন বড় হচ্ছে তার যে রূপ যৌবন সমস্ত কিছু প্রকাশ পায় তার পাপড়ির মাধ্যমে। অনুরূপভাবে একটা কন্যা সে যখন বিয়ের পিঁড়িতে বসে বিয়ে হয়, তার যৌবন যেন উথলে পড়ে। এই কনসেপ্টে তোমরা প্রায় শুনে থাকবে যে কোনো একজন মেয়ে যেন বিয়ের সময় তার যৌবন উথলে পড়ছে বলা হয়, মানে সে এতটাই প্রাণবন্ত, এতটাই চমকপ্রদ, আকর্ষণীয় যে দেখলে তুমিও হয়তো অভিভূত হয়ে যাবে। এবং এই যে প্রাণবন্ত নেচারটা প্রকাশ পেয়েছে এই লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইফসের মাধ্যমে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো প্রথম স্ট্যান্জাটি। এবার চলে এসো দ্বিতীয় স্ট্যান্জার মধ্যে। Some are made for a maiden's rest, silver and blue as the mountain mist. মিট মানে সাক্ষাৎ করা, আর মিট মানে অনেক সময় দাবি পূরণ করা হয়। অতএব কিছু চাহিদা থাকে, সেগুলোকে পূরণ করা, তাকে আমরা মিট বলি। যে সামার মিট ফর মেইডেন্স রেস্ট, কিছু মহিলা আছে, সেই মহিলাদের চাহিদা মতো কিছু চুড়ি আছে যে চুড়িগুলো চাহিদাকে পূরণ করবে। অতএব যখন ওই চুড়িগুলো ওই মেইডেনের হাতে বা রিস্টের মধ্যে, কবজির মধ্যে তারা পরিধান করবে, ওদের যে চাহিদা যেন মনে হবে সেই চাহিদাটা পূরণ হবে। এই কনসেপ্টটা এইরকম, তোমরা হয়তো প্রত্যেকের পুজোর সময় একটা অনুভূতি হয়, দেখবে যখন আমরা জামা কিনতে যাই বা ড্রেস কিনতে যাই, হয়তো একটা দোকানে আমরা পেলাম না, আমরা বাধ্য হয়ে অন্য আরেকটা দোকানে যাই। তো কনসেপ্টটা হচ্ছে কেন আমরা অন্য দোকানে যাই, কারণটা আমার যে চাহিদাটা ছিল, যে রিকোয়ারমেন্টটা ছিল, সেই রিকোয়ারমেন্টটা হয়তো এই দোকানে আমি পাচ্ছি না, ফলে আমাকে ওই রিকোয়ারমেন্টটা পূরণ করার জন্য আমাকে অন্য আরেকটা দোকানে যেতে হচ্ছে। হয়তো সেখানেও পেলাম না, আবার কী করি আমরা, সেই দোকানটা থেকে অন্য একটা দোকানে আমরা যাই। অতএব এই যে একটা দোকান থেকে আর একটা দোকান বা আর একটা দোকানে যাওয়া, এটার মূল কারণটা হচ্ছে কি না, চাহিদার পূরণ করা। যে মেইডেন্স রেস্ট, সাম বলতে কিছু ব্যাঙ্গল আছে, কিছু চুড়ি আছে, আর মেড ফর মেইডেন্স রেস্ট, সেগুলো উপযুক্ত, যথোপযুক্ত, মহিলাদের হাতের পক্ষে যথোপযুক্ত। অতএব কিছু মেইডেন এদের হাতের পক্ষে যথোপযুক্ত। অতএব মেইডেনদের যে কোয়ালিটি প্রকাশ পায়, সেই কোয়ালিটি প্রকাশ পাবে এই ব্যাঙ্গলের মাধ্যমে। সিলভার অ্যান্ড ব্লু, এবার ওই যে ব্যাঙ্গলগুলোর রঙ কীরকম না, সিলভার অ্যান্ড ব্লু, রূপলি এবং ব্লু রঙের। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, শরৎকালে যখন পাহাড়ের উপর থেকে যে মাউন্টেনের গায়ে যে মিস্টগুলো নেমে আসে, কুয়াশাগুলো নেমে আসে, এবং দূর থেকে দেখলে মনে হয় কত সুন্দর সাদা এবং ব্লু রঙের একটা মিশ্রণ, ঠিক সেই রকম। অতএব আমাদের কবি কল্পনা করছেন ওই চুড়ির রঙটাকে কার সঙ্গে না, মাউন্টেন মিস্টের সঙ্গে। অতএব মাউন্টেন মিস্ট যেমন সিলভার কালার হয়, ব্লু রঙের হয় এবং মোহমুগ্ধকারী হয়, এই ব্যাঙ্গলগুলো সেই রকম সত্যি খুব মোহমুগ্ধকারী। সামার ফ্লাস্ট like the birds that dream on the tranquil brow of woodland stream. এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই লাইনটার একাধিক ব্যাখ্যা হয়ে থাকে, আমি চেষ্টা করব প্রত্যেকটা ব্যাখ্যা বলার জন্য। ফ্লাস্ট মানে হচ্ছে উদ্ভাসিত। এই উদ্ভাসিত কনসেপ্টটা তোমরা হয়তো শুনেছো, যখন কোথাও যাত্রা হয় ওরা অ্যানাউন্স করে আলোক উদ্ভাসিত মঞ্চে। অর্থাৎ এমন একটা মঞ্চ যার মধ্যে সর্বত্র আলো খেলে যাবে, অথবা আলোর একটা যে বহিঃপ্রকাশ, আলোর একটা বিচ্ছুরণ প্রকাশ পাবে। যে বলা হচ্ছে তাই, সামার ফ্লাস্ট লাইক বার্ডস দ্যাট ড্রিম, যে কিছু কিছু চুড়ি হচ্ছে, কিছু কিছু ব্যাঙ্গল হচ্ছে কীরকম
না ফ্লাস্ট, তারা যেন আলোর মধ্যে উদ্ভাসিত হচ্ছে, লাইক দ্য বার্ডস, ওই সমস্ত ফুল, ওই সমস্ত কুড়িগুলোর মতো, দ্য ড্রিম, যেটা স্বপ্ন দেখতে ভালোবাসে। এবার এখানে বার্ডস বলতে কাদের কথা বলা হচ্ছে না, ওই সমস্ত মেয়েদের কথা বলা হচ্ছে যারা বয়ঃসন্ধিকালে রয়েছে, যারা অ্যাডোলেসেন্ট এজে রয়েছে, এখনো বিয়ে হয়নি। ওরা কী করে, অনেক স্বপ্ন দেখে, ওদের মনের মধ্যে অনেক অনেক স্বপ্ন দেখে। বোধহয় এই স্বপ্নগুলো দেখে বলে বিয়ের পরে দেখবে অধিকাংশ মেয়েরা বলে হয়তো তার স্বামীদেরকে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। অতএব তার যে স্বপ্ন ছিল, অতএব যখন বিয়ে হচ্ছিল না, বিয়ে হওয়ার আগে তার মনের মধ্যে চেরিস্ট করা স্বপ্ন ছিল, সে অনেক স্বপ্ন দেখত। সেই স্বপ্নগুলোকে যখন বিয়ের পরে বাস্তবায়িত করতে পারছে না বা দেখতে পাচ্ছে না, তখন সে কিন্তু বলে যে বিয়ের পরে আমার জীবনটা পুরোপুরি নরকে রূপান্তরিত হয়ে গেল, বিয়ে না করলে ভালো ছিল বোধ হয়। তো এই জায়গাটাই বলছে যে সামার ফ্লাস্ট, কিছু চুরি ছিল একেবারে আলোক উদ্ভাসিত মঞ্চ, মানে একেবারে কিছু আলোর বিচ্ছুরণে পরিপূর্ণ, লাইক দ্য বার্ডস, ওই সমস্ত কুড়িগুলোর মতো, ওই সমস্ত মেয়েগুলোর মতো, দ্য ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। মনে করে নাও একটা নদী, যে নদীটা বনের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। তো বনের মধ্যে যখন বয়ে যায় তখন দেখা যায় যে দুই পাড় কী করে দুটোতে তীর থাকে, সেই তীরগুলো অনেক সময় এঁকে বেঁকে যায়, অনেক অর্ধাকৃতি হয়, এবং এই অর্ধাকৃতি তীরগুলোকে বলা হচ্ছে ব্রো। আমাদের চোখের যে ভ্রু হয় সেই রকম ভ্রু বা ব্রো, সেই রকম এই তীরটাকে বলা হচ্ছে ব্রো। এবং এই নদী কীরকম না ট্রাঙ্কুইল, খুব শান্ত। অতএব ওই সমস্ত মহিলারা স্বপ্ন দেখে কী নিয়ে, অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, যেন মনে হচ্ছে বনের মধ্য দিয়ে প্রবাহমান কোনো একটা নদী, সেই নদীর তীরে বসে শান্ত নদীকে অবলোকন করছে এবং স্বপ্ন দেখছে। অতএব কিছু চুরি ওই সমস্ত মেয়েদের যে উচ্চাকাঙ্ক্ষা বা স্বপ্ন, সেই স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এবং এটা নিয়ে আরেকটু কথা বলি যে তোমরা দেখবে যে ক্যামেরাতে যখন ছবি তোলা হয় খুব সুন্দর দেখায়। তুমি তোমার গ্রামের যে ছবিটাকে তুলে দেখো বা টাউনের ছবিকে দেখো, খুব সুন্দর মনে হবে। তুমি ভাববে যে এইরকম ছবি জীবনে তো কোথাও দেখিনি আমি। অতএব ক্যামেরার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে সমস্ত দাগ বা স্টিগমা, যে সমস্ত ধুলোবালি, হয়তো কোথাও হয়তো কেউ কোনো একটা গুটখা বা পান খেয়ে তার পিচ ফেলে রাখছে, সেই জিনিসটা খুব ভালোভাবে আসে না। যখন আমরা গান দেখি সিনেমাতে, গানের ক্ষেত্রে ওই রকমের দেখে যে লোকেশনে শ্যুটিংটা হচ্ছে সেখানে নিশ্চয়ই এমন তো নয় যে পুরো একদম ঝেঁটিয়ে পরিষ্কার করা, তা তো নয়, কোথাও ধুলোবালি থাকে, কিন্তু সেই ধুলোবালি সেই জিনিসগুলোকে দেখানো হয় না বা ক্যামেরাতে ধরা পড়ে না, খুব যেন মনে হয় খুব চমকপ্রদ। অতএব এই যে স্বপ্নগুলো কীরকম না সেই রকম ফ্লাস্ট, ওদের স্বপ্নের মধ্যে কোথাও কিন্তু বিবর্ণ চিন্তাভাবনা নেই, একঘেয়েমির চিন্তাভাবনা নেই বা কোনো বিষাদের চিন্তাভাবনা নেই। ওদের স্বপ্নগুলো খুব উজ্জ্বল, ওদের স্বপ্নগুলো খুব উৎফুল্ল। সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। সামার, অতএব কিছু ব্যাঙ্গল, কিছু চুড়ি, অ্যাগ্লো, অ্যাগ্লো মানে হচ্ছে গ্লো, অতএব কিছু চুড়ি খুব গ্লোরিয়াস ছিল, খুব উজ্জ্বল ছিল। উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, ওই সমস্ত ফুলেদের মতো। অতএব কিছু চুড়ি আছে খুব উজ্জ্বল ফুলেদের মতো, এই ক্লিপস, ক্লিপস স্প্লিট করা, অতএব ছেড়ে দেয়, নির্গত করা, যেখান থেকে বেরিয়ে আসছে কি না টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউবর্ন লিভস। একটা গাছ, সে গাছ থেকে নিউবর্ন লিভস, অর্থাৎ সদ্য কোনো একটা পাতা বেরিয়ে এলে দেখবে তোমরা ওই পাতাটা খুব চকচক করে। এটা আম গাছ ধরে নাও, তোমরা নিশ্চয় আম গাছ দেখেছো, যখন কচি আম গাছের পাতাগুলো বেরিয়ে আসে দেখে খুব সুন্দর, বেশ মোলায়েম থাকে, চকচক করে মনে হয়। তো এখানে বলা হচ্ছে কিছু চুড়ি আছে যেগুলো খুব উজ্জ্বল। কিসের দ্বারা উজ্জ্বল না লিম্পিড গ্লোরি, অতএব কিছু উজ্জ্বল আভা, লিম্পিড মানে লেগে থাকে, অতএব কিছু চুড়ির গায়ে লেগে আছে গ্লোরি, উজ্জ্বলতা এতক্ষণ পর্যন্ত লেগে আছে। এবং এই যে উজ্জ্বলতা, এই জিনিসটা কীরকম না নিউবর্ন লিভস, অতএব নতুন যে পাতা সেই পাতার মতো,
অর্থাৎ নতুন পাতা থেকে বিচ্ছুরিত হওয়া যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতার মতো। তার মানে সহজ করে বলতে পারি যে সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম, কিছু চুড়ি ছিল খুব উজ্জ্বল ছিল ওই সমস্ত ফুলেদের মতো, দ্য ক্লিপস যে ফুলগুলো থেকে বিচ্ছুরিত হচ্ছিল, দ্য লিম্পিড গ্লোরি গায়ের মধ্যে লেগে থাকা উজ্জ্বলতা, অফ এ নিউবর্ন লিভস সদ্য জন্মানো গাছের পাতার মতো। তারপরে 3 নম্বর স্ট্যাঞ্জা, অনেকটা বড় হয়ে যাচ্ছে, তবুও একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রত্যেককে যে পুরোপুরি দেখে নাও, এবং এই রকম সহজ করে বোধ হয় তোমরা আর কোথাও পাবে না। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মেড ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। আবার কিছু চুড়ি আনা হয়েছে স্পেশাল কিছু লোকেদের জন্য, স্পেশাল কিছু পার্সনদের জন্য। এই পার্সন কারা না, ব্রাইডাল মর্ন, অতএব কিছু মেয়েরা বিয়ে করতে যাবে, বিয়ের পিঁড়িতে বসবে, ওদের জন্য স্পেশাল চুড়ি কিছু আছে ওদের ঝুড়ির মধ্যে। তাই তারা বলছে সামার লাইক দ্য ফিল্ডস অফ সানলিট কর্ন, সকালবেলা একটা শস্য ক্ষেতের কল্পনা করে নাও যার মধ্যে সূর্যের আলো পড়ছে, এবং এই আলো যখন পড়ছে ওই পুরো শস্যের ক্ষেতটা কীরকম হচ্ছে, খুব উজ্জ্বল হচ্ছে। তাই বলছে সামার কিছু চুড়ি ছিল, কিছু ব্যাঙ্গল ছিল, লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, যে শস্য ক্ষেতের মতো যে আলোর রিফ্লেকশন বা বিচ্ছুরণ দেখা যাচ্ছিল, মেড ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মোড, এবং এগুলো একেবারে উপযুক্ত ছিল ওই সমস্ত কন্যাদের জন্য যারা বিয়ের পিঁড়িতে বসবে, অর্থাৎ যারা বিয়ের জন্য প্রস্তুত, ওই সমস্ত মেয়েদের জন্য একেবারে প্রস্তুত। এই ব্রাইডাল মোড বলতে বিয়ের দিন সকালবেলা, অতএব কোনো মহিলা তার বিয়ে হবে রাত্রিতে, হয়তো তার যে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো করছে, এবং সেই সময় কী করছে, তার হাতে এই রকমের উজ্জ্বল চুড়িগুলো সত্যি খুব মানানসই হবে, সত্যি খুব উপযুক্ত হবে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, আবার কিছু চুড়ি আছে কীরকম না, আগুনের আভার মতো, অতএব আগুন যেমন একটু লালচে হয় সেই রকম আভার মতো, অফ আর ম্যারেজ ফায়ার, তার বিয়ের যে আগুন সে আগুনের মতো। এবার এই কনসেপ্টে হচ্ছে এইরকম, ম্যারেজ ফায়ার বলতে অনেক সময় প্যাশানটাকেও বোঝায় আমাদের, যে বিয়ে করার অদম্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা। অনেক মেয়ে থাকে না, যে তোমরা অনেক সময় বলো আর কি, যে আমাদের বিয়ে বিয়ে ভাব আসছে বা বিয়ে করতে আমরা চাই, মানে এই যে বিয়ে করবার যে উন্মাদনা বা আকাঙ্ক্ষা, এই জিনিসটা প্রকাশ পাচ্ছে কার মাধ্যমে না, কিছু চুড়ির মাধ্যমে। আবার এর আক্ষরিক অর্থে এমনও হতে পারে যে মনে করে নাও যে বিয়ে যখন হয় আমরা হোম জ্বালিয়ে যে অগ্নিশিখা থাকে তার চারিদিকে বর এবং বউ তারা কী করে, যে 7 পাক ঘুরে বেড়ায়, এবং সেই সময় ব্রাহ্মণ মশাই মন্ত্রপাঠ করেন। আগুনটা যেরকমভাবে জ্বলে তার উজ্জ্বলতা যেমন থাকে, সেই রকমের চুড়িগুলোও যেন সেই রকমের উজ্জ্বল। তাই বলছে সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, যে কিছু চুড়ি ছিল ওই সমস্ত অগ্নিশিখার মতো, অর্থাৎ বিয়ের অগ্নিশিখার রং যেমন হয় উজ্জ্বল হয়, সেই রকম অগ্নিশিখার মতো, বা ওই সমস্ত মেয়েদের যে প্যাশন যেমন ছিল ঠিক সেই রকমের প্যাশনিক ছিল। অর রিচ উইথ হিউ অফ আর হার্টস ডিজায়ার, অথবা কিছু চুড়ি ছিল একেবারে রং বেরঙের, রিচ বলতে পরিপূর্ণ, কিসের দ্বারা, উইথ হিউ রঙের দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ কিছু চুড়ি অসংখ্য রং দ্বারা পরিপূর্ণ, অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলো বা আকাঙ্ক্ষার যে ধরনটা যেমন, আকাঙ্ক্ষা যেমন উজ্জ্বল রং বেরঙের, সেই রকমের এই জিনিসটাও খুব উজ্জ্বল ছিল। অতএব তার হাতের চুড়িগুলো খুব উজ্জ্বল ছিল, অনুরূপভাবে যেমন তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা উজ্জ্বল ছিল। অতএব সহজ করে বলতেই পারি যে একটা মানুষের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা একটা নববধূর যে ইচ্ছা আকাঙ্ক্ষা যেমন ছিল, ঠিক সেই রকম এই চুড়িগুলোর রঙও সেই রকম ছিল, টিঙ্কলিং, luminous, tender and clear, like her bridal laughter and a bridal tear. তো এই জায়গাতে আর একটু বলার আছে, টিঙ্কলিং, টিঙ্কলিং মানে হচ্ছে ঝনঝন করে আওয়াজ করা, লুমিনাস মানে কীরকম না, খুব উজ্জ্বল, টেন্ডার নরম বা কোমল, ভঙ্গুর, ক্লিয়ার পরিষ্কার। অতএব ওই যে চুড়িটার গায়ের রং কীরকম ছিল না, লুমিনাস ছিল, অতএব খুব উজ্জ্বল ছিল, আর কীরকম না, ক্লিয়ার, খুব স্পষ্ট ছিল। এবার চুড়ির তো গায়ের রং তো বুঝতে পারলাম,
কিন্তু চুড়িগুলোর আরও বৈশিষ্ট্য বলা হচ্ছে কীরকম না টিঙ্কলিং, অতএব ঝনঝন করে। অর্থাৎ চুড়িগুলো আরেকটা চুড়ির সঙ্গে লাগে তখন ঝনঝন করে। অ্যান্ড টেন্ডার এবং কোমল। এই টিঙ্কলিং আর টেন্ডার এটার ব্যাখ্যা এইরকম হতে পারে বা এইরকম করতেই পারি আমরা, যে ওই সমস্ত হৃদয়, ওই সমস্ত বিয়ের পিড়িতে বসা হৃদয়গুলোর মন কীরকম না টেন্ডার হয়, খুব কোমল হয় এবং টিঙ্কলিং হয়। তারা সবসময় কিন্তু নতুন একটা উচ্চাকাঙ্ক্ষায় পরিপূর্ণ থাকে, যেন মনে হচ্ছে ওদের মনের মধ্যে অনেক অ্যাসপিরেশন, উচ্চাকাঙ্ক্ষার বাজিং হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষাগুলো যেন গনগন করছে, ঝুমঝুম করছে। অতএব এই যে মনের মধ্যে থাকা উচ্চাকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন রকম কামনা বাসনা, সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে কারণ টিঙ্কলিং নেচারের মাধ্যমে। অর্থাৎ বিয়ের পিড়িতে যে মেয়েটা বা যে ছেলেটা বসছে, এখানে বিশেষ করে মেয়ের কথা বললেই ভালো হয়, যে মেয়েটা বসছে তার মনের মধ্যে অনেকটা আশা আকাঙ্ক্ষা আছে। অর্থাৎ ওই যে আশা আকাঙ্ক্ষাগুলো তার মনের মধ্যে আনাগোনা করছে, এবং এই যে আনাগোনা বা এই যে টিঙ্কলিং নেচার এখানে কিন্তু অনেকটা যথার্থ হয়। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এবং ওই চুড়িগুলো যে তার যে রং, ওদের যে ভঙ্গুরতা বা ক্লিয়ার যে লুমিনাসনেস ছিল, এই সমস্ত কিছুর মাধ্যমে যেন প্রকাশ করেছে ওই মেয়েটার যে লাফটার। যখন সে বিয়ের পিড়িতে বসছে তার যে হাসি, লাফটার এবং তার টিয়ার, সেই জিনিসটাকে প্রকাশ করে। ব্রাইডাল লাফটার, অতএব বিয়ের পিড়িতে যখন বসছে তার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে, সে অনেকটা আনন্দে পরিপূর্ণ থাকে। কিন্তু আবার যখন সে তার বাবা মাকে ছেড়ে অন্যত্র চলে যায়, সে ক্রন্দন করতে থাকে। অতএব এই যে অ্যামালগেমেশন, এই যে সংমিশ্রণ কিসের, লাফটার অ্যান্ড টিয়ার, অতএব কান্না এবং হাসির যে সংমিশ্রণ, এটা আমরা কিন্তু বিয়ের পিড়িতেই দেখতে পাই। বিয়ের পরেই কিন্তু যখন বিদায় হয় তখন সেই বধূটি কান্নাকাটি করে। এই চুড়িগুলো যেন সমার্থক ওই ইমোশানগুলো প্রকাশ করার জন্য। অতএব এই যে টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার, ক্লিয়ার, এই যতগুলো অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে আমাদের এই চুড়িগুলোকে ব্যাখ্যা করার জন্য, সেই সবগুলো যেন বলে দিচ্ছে যে ওই মেয়েটার লাফটারকে এবং মেয়েটার টিয়ারকে বলছে। অতএব লাফটার কীরকম না টিঙ্কলিং ছিল, অতএব খুব ঝনঝন করে আওয়াজ করছিল, যেন প্রতিধ্বনিময় হচ্ছিল। অতএব ওই মেয়েটার লাফটা ছিল খুব চমকপ্রদ, যেন পুরো ঘরটার মধ্যে একেবারে খিলখিল করছে, ছড়িয়ে পড়ছে। আর কীরকম না ব্রাইডাল টিয়ার, তার চোখের জলটা খুব পরিষ্কার ছিল, স্পষ্ট ছিল, খুব উজ্জ্বল ছিল, যেন প্রত্যেকে দেখতে পাচ্ছিল যে চোখ থেকে যে জলটা গড়িয়ে আসছে তার মধ্যে একটা বিচ্ছেদের একটা গ্লানি রয়েছে, একটা বিচ্ছেদের একটা দুঃখ রয়েছে। তারপরে আর একটা স্ট্যাঞ্জা রয়েছে, সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেট গ্রে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। ফ্লেগ মানে হচ্ছে ছোপ ছোপ দাগ থাকা। কনসেপ্টটা যদি এইরকম বলি আমরা, যে তোমরা যখন দেখবে অনেকটা লুচি বা রুটি ভাজা হয়, রুটির গায়ে দেখবে অনেক সময় রুটি পুড়ে যায়, ফলে কালো কালো কিছু দাগ দেখতে পাওয়া যায়, তাকে ফ্লেক বলা হয়। অতএব কোনো একটা সাদা জিনিস তার গায়ে হয়তো কোথাও কালো কালো ছোপ ছোপ বিন্দু রয়েছে, একে কী বলা হচ্ছে ফ্লেক। সামার পার্পল, কিছু চুড়ি আছে যেগুলোর রঙ হচ্ছে পার্পল কালার, মানে গোল্ড ফ্ল্যাট গ্রে, এবং সেই আরও চুড়ি রয়েছে যেগুলোর রঙ হচ্ছে গ্রে এবং যার গায়ের মধ্যে কোথাও সোনালি রঙের ফুটকি বা বিন্দু বিন্দু দাগ রয়েছে। এবং এই যে চুড়িগুলো উপযুক্ত কাদের জন্য না ফর সি, ওই সমস্ত মহিলাদের জন্য হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যারা কি না জার্নিড করেছে, অতিবাহিত করে আসছে, জীবনের যাত্রাপথ অতিবাহিত করে আসছে থ্রু লাইফ মিডওয়ে, জীবনের প্রায় অর্ধেকটা জীবন অতিক্রম করে চলে আসছে। যদি আমরা ধরে নিই যে মানুষের যে লাইফ স্প্যান, মানুষের যা জীবন, সেটা হয়তো 60 বছর, অতএব ওই মেয়েগুলো 30 বছরের বেশি অতিক্রম করে চলে আসছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার হাত কিনা
চেরিস্ট মানে হচ্ছে লালিত পালিত করে। অতএব যারা হাত সংসারটাকে লালিত পালিত করছে, যে অনেক কষ্ট নিয়ে তারা একটা সংসার তৈরি করেছে, সেই সংসারের মধ্যে অসংখ্য ছেলে মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি আছে, সবাইকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখছে এবং খুব সুন্দরভাবে সে ওই মহিলাটি তার এই সংসারটাকে আস্তে আস্তে করে বড় করছে। হুজ লাভ হ্যাজ এ ব্লেসড, এবং যে তার ভালোবাসার মাধ্যমে প্রত্যেকটা জীবনের মধ্যে পূর্ণাঙ্গতা নিয়ে আসছে। অতএব সে তার ভালোবাসার মাধ্যমে প্রত্যেকের জীবনে একটা পূর্ণতা নিয়ে আসছে। এটা বলা হয় না যে প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে নারীর অবদান সত্যিই খুব অনস্বীকার্য। অতএব প্রত্যেকটা পুরুষের জীবনেও যেন সে আশীর্বাদ স্বরূপ, এবং একটা মহিলা প্রত্যেকটা পুরুষকে যেন সে কী করছে, তার জীবনটাকে পূর্ণতা দিয়েছে। তাই বলা হচ্ছে হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা, যার কেয়ারিং নেচার, যার যত্ন নেওয়ার ক্ষমতা যেন পূর্ণাঙ্গ রূপে একটা পরিবারকে আশীর্বাদের মাধ্যমে খুব সুন্দর করে বাঁচিয়ে রাখছে। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার বিউটিফুল ব্রেস্ট, এবং এই সমস্ত মহিলারা কী করছে, ক্র্যাডেল মানে হচ্ছে দোলনায় দোলানো। আর কি বলছে ফেয়ার সন্স মানে অগন্তি ছেলে মেয়ে, অসংখ্য ছেলে ছিল অন হার ফেথফুল ব্রেস্ট। অতএব কিছু মহিলা ওরা ওদের কোলের মধ্যে বাচ্চাকে যখন দুধ খাওয়ানো হয় বা ব্রেস্ট ফিডিং বলি আমরা, তো ফেথফুললি সে যখন এই কাজটা করে, সে কী করে, তারা বাচ্চাকে কোলের মধ্যে দুলিয়ে ঘুম পাড়ায় বা খুব সুন্দরভাবে তাকে ব্রেস্ট ফিড করায়। তার মানে সহজ করে বলা হচ্ছে ওই সমস্ত মহিলারা যারা জীবনের অর্ধেকটা পথ অতিক্রম করে চলে আসছে, তারা ওদের ছেলে মেয়েদেরকে খুব সুন্দরভাবে বুকের মধ্যে আগলে নিয়ে মানুষ করেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং সে সম্পন্ন করে তার ঘরোয়া কাজগুলোকে উইথ ফ্রুটফুল প্রাইড, একটা ফলপ্রসূ গর্বের সঙ্গে। অতএব সে জানে যে পরিবারের জন্য যে সে কাজ করছে, যে আত্মোৎসর্গ করছে, তার সে ফল পাবে। অতএব বোধ হয় সেই জন্য আদর্শ মা সে সবসময় সম্মানিত হয় তার ছেলে মেয়েদের কাছে। অতএব আদর্শ মা তার ছেলে মেয়েদেরকে এমনভাবে পূর্ণাঙ্গ রূপে বানিয়ে তোলে, পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলে, যে ওই ছেলেগুলো ভবিষ্যতে এমন কিছু কাজ করে যার জন্য ওই মা খুব গর্বিত হয়। এখানে ওই যে চুড়িগুলো, অতএব ওই যে পার্পল বা গোল্ড ফ্লেক চুড়িগুলো যেন ওই ঘটনাই বলছে, ওই সমস্ত গল্পগুলোই বলছে, এবং এই চুড়িগুলোর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা রঙের মধ্যে প্রকাশ পাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মহিলা সে তার জীবনে কী পরিমাণ পরিশ্রম করে একটা পরিবারকে বাঁচিয়ে তোলে। অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং সে ওয়ার্শিপ করে, পুজো করে ভগবানের অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার হাজব্যান্ডের পাশে বসে, তার স্বামীর পাশে বসে। অতএব স্বামী এতদিন পর্যন্ত কীরকম ছিল, একটা পূর্ণাঙ্গ ছিল, তার বউয়ের যে আশীর্বাদ পেয়ে, বউয়ের সঙ্গে থেকে, বউয়ের সাহচর্যে থেকে। এমনকি হাজব্যান্ড যখন প্রার্থনা করে তখন কিন্তু তার বউ তার সঙ্গে থাকে। অতএব ধরে নাও আমাদের শিব আর দুর্গা, অতএব কোনো একটা টেম্পলে যদি আমরা শিব আর দুর্গাকে দেখে মনে হয় না যে মানিকজোড়, এরা যেন পূর্ণাঙ্গ রূপে একে অপরের সংস্পর্শে থেকে জীবনটাকে মানে খুব অমূল্য করে তুলছে। অনুরূপভাবে এই সমস্ত প্রাপ্তবয়স্ক মহিলারা ওদের হাজব্যান্ডের সংস্পর্শে থাকে, এবং হাজব্যান্ডরা যখন কোনো ভগবানের আরাধনা করে, ঠিক সঙ্গে সঙ্গে এই মহিলারাও থাকে এবং তারাও কিন্তু সেই কাজে হাত বাড়ায়। এবং এই যে চিন্তা ভাবনাগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে কার মাধ্যমে, এই ব্যাঙ্গলসের মাধ্যমে। তো এটাই ছিল আজকের ভিডিও, জানি অনেকটা বড় হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ পূর্ণাঙ্গ ভিডিও দেখার জন্য।